বুঝলেন, কথায় আছে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলে সে। সময় বদলেছে, জেনারেশন বদলেছে, এখন হয়তো এই শব্দবন্ধটা একটু পরিবর্তন করার সময় এসছে। পড়ালেখা করে যে রাস্তায় বসে অবস্থানে বসতে হয় তাদের, এবং পড়ালেখা করে যে তাদেরকে প্রিজেন্ট ভ্যান কিংবা বাসে জোরপূর্বক তুলে নেওয়া হয়। হ্যাঁ, এটাই এখন নতুন পরিস্থিতি। আর এই বিষয় নিয়ে ঠিক সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ এই নিয়ে আলোচনা হবে। আবারও পথে SLST চাকরি প্রার্থীরা। তাই এখন সময় অঞ্জনের সাব প্রশ্ন দেখার। আমার প্রথম প্রশ্ন, আন্দোলন করে চাকরি পাওয়া যাবে না, যোগ্যতার ভিত্তিতে হবে চাকরি, দাবি শিক্ষামন্ত্রী। যুক্তিযুক্ত, কিন্তু চাকরি তো পরের কথা, বিজ্ঞপ্তি কোথায়? আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। এ রাজ্যের কি হাল, যেখানে 1000 দিন পেরিয়ে গেলেও শুধুই আইনি জটিলতার দোহাই, এর সুরাহা কি তবে শুধুই ধুধু মরিচিকা? আমার তৃতীয় প্রশ্ন, সবাই দেখছে চাকরি প্রার্থীদের অবস্থা কখনো প্রিজেন্ট ভ্যানে তো কখনো জোরপূর্বক তোলা হচ্ছে বাসে। কি বার্তা যাচ্ছে আগামী প্রজন্মের কাছে? আমার চতুর্থ এবং সর্বশেষ প্রশ্ন, মামলার কারণেই চাকরি জট, দাবি খোদ SLST চাকরি প্রার্থীদের। ক্ষোভ উগরে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দিকে। জট বলে জট, নাকি রাজ্য সরকারকে অপবাদ দেওয়ার জন্যই মামলা? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আগামী 1 ঘন্টা, কিন্তু তার আগে দেখাবো এক বিশেষ প্রতিবেদন, তারপর আসছি বিশদ আলোচনায়। দেখুন। বেঞ্চের ঘটনা দেখা গেল রাজ্য বিধানসভার গেটের বাইরে। চাকরির দাবিতে প্রার্থীরা বিধানসভার বাইরের সামনে চলে এসেছিলেন। পুলিশের পক্ষ থেকে তাদের টেনে হিচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হলো, চ্যাংদোলা করে তোলা হলো প্রিজন ভ্যানে। ন্যায্য চাকরি চাইতে এসে আর কতদিন এভাবে পুলিশের জুলুমের সামনে পড়তে হবে? এই প্রশ্নই উঠল বিধানসভার সামনে। সোমবার রাজ্য বিধানসভার এবারের অধিবেশন বসে। আজ প্রথম দিন মুলতবি প্রস্তাব পেশ করা হয় বিধানসভায়। সংসদ ভবনের হামলার ঘটনার পরে নিরাপত্তার ব্যবস্থা আরো জোরদার করা হয়েছিল রাজ্য বিধানসভায়। আরো বেশি মাত্রায় পুলিশ নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয়েছিল। তারপরে এই ঘটনা সামনে এলো। জানা গিয়েছে SLST চাকরি প্রার্থীরা এদিন বিধানসভার কাছাকাছি পৌঁছে যান। একাধিক সংখ্যায় তারা এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন। তাদের হাতে প্ল্যাকার্ড ছিল, তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আদালতের দরজায় তারা ঘুরছেন, শুনানি হচ্ছে দীর্ঘ সময় ধরে, কিন্তু তাদের কোনো চাকরি হচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে কেবল প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছেন তারা বছরের পর বছর ধরে। আর কোনোভাবেই অপেক্ষা করা সম্ভব নয়। সেই কারণে এবার বিধানসভায় তারা পৌঁছেছিলেন এই বিষয়টি নিয়ে। বিধানসভা এলাকায় নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি থাকে প্রতিবার। এবার আরো বেশি নিরাপত্তা রয়েছে, কিন্তু তারপরেও চাকরি প্রার্থীরা পৌঁছে যান বিধানসভার গেটের প্রায় কাছাকাছি। পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। চাকরি প্রার্থীরা তাদের দাবি জানাতে চান, সে কারণেই তারা বিধানসভার কাছে এসে পৌঁছেছেন। এবার তারা চাকরি চাইছেন আর অপেক্ষা করতে রাজি নন, এমন কথাই চাকরি প্রার্থীদের থেকে শোনা যাচ্ছিল। পুলিশ তাদের এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরে চাকরি প্রার্থীদের অনেকে রাস্তায় বসে পড়েন। শুরু হয়ে যায় বিক্ষোভ ও আন্দোলন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে বিধানসভার গেটের বাইরে রাস্তায় তারা বসে পড়েন। চাকরির দাবিতে স্লোগান তোলা হয়। এরপর পুলিশ আরো কড়া মনোভাব নেয়। চাকরি প্রার্থীদের সেখান থেকে তোলার চেষ্টা শুরু হয়। টেনে হিজড়ে নিয়ে যাওয়া হয় চাকরি প্রার্থীদের। ব্যাগপত্র আঁকড়ে ধরে চাকরি প্রার্থীরা রাস্তায় পড়ে থাকেন। সে অবস্থাতেই তাদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়, গাড়িতে তোলা হয় তাদের। চাকরি প্রার্থীদের মধ্যে বহু সংখ্যায় মহিলারা ছিলেন, তাদেরকেও রেয়াত করা হয়নি। মহিলা পুলিশ দিয়ে তাদের গাড়িতে তোলা হয়। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সোমবার দুপুরের বিধানসভা গেটের বাইরে। চাকরি চাইতে এসে আর কতবার পুলিশি জুলুমের সামনে পড়তে হবে? কতবার তারা এভাবে শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হবেন? সেই প্রশ্ন তোলেন চাকরি প্রার্থীরা। পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কথা বলা হয়নি। বিধানসভা চত্বরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।
দেখালাম প্রতিবেদন, মনে হচ্ছে না যে এতদিন ধরে জট কাটছে না, বারবার করে সংবাদ মাধ্যম দেখিয়ে যাচ্ছে, অথচ সুরাহার নামে কিছুই নেই। এখনও যেন সুরাহা শূন্য পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। কি বলবেন বলুন তো, বারবার করে দেখানো সত্ত্বেও কেন সুরাহা মিলছে না বলুন তো? জানার চেষ্টা করবো আজ একেবারে আগামী 1 ঘন্টায়। এই মুহূর্তে সবার আগে আলোচনায় ফিরবার আগে পরিচিতি পর্ব সেরে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে মাননীয় গৌরাঙ্গ চৌহান, আমাদের সঙ্গে অনলাইনেও অনেকেই জুড়ছেন, অনেকে জোড়ার চেষ্টা করছি আমরা। একেবারে এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয়া শর্মিষ্ঠা ভট্টাচার্য, বিজেপি নেত্রী। আপনাদের দুজনকেই স্বাগত ট্রাইব টিভিতে। একেবারে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এসএলএসটি চাকরি প্রার্থী, মূলত বারবার করে এত জল ঘোলা হচ্ছে এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে, তবুও কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। জানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন রাখবো গৌরাঙ্গবাবুর কাছে। গৌরাঙ্গবাবু, আর কতদিন বলুন তো, আর কিভাবে বললে মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা আপনাদের সহৃদয় সুপ্রিমো একটু কথা বলবেন তাদের সাথে? আর কতদিন এই মানুষগুলোকে রাস্তায় পড়ে থাকতে হবে বলুন তো গৌরাঙ্গবাবু? দেখুন, এসএলএসটি চাকরি প্রার্থীরা যে আন্দোলন করছে সেই বিষয়ে আমরা খুবই মর্মাহত। মর্মাহত তো অনেক হলেন গৌরাঙ্গবাবু। এটা দেখুন, মর্মাহত কারণ আমাদের সরকারের সাথে শিক্ষামন্ত্রী ওনাদের সাথে বসেছিলেন, আমাদের দলের হচ্ছে কুণালবাবু বসেছিলেন, ওনাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যে জট প্রক্রিয়াটা টোটালটা হচ্ছে কোর্টের বিষয়ের মধ্যে রয়েছে। এই দেখুন, কদিন আগে 16,500 মধ্যে 11,000 চাকরিটাকেও একটা আইনি জটিলতার মধ্য দিয়ে রেখে দেওয়া হয়েছিল, কিন্তু 9,500 চাকরি ছেড়ে দেওয়া হয়েছে। যেদিনই জট কেটে গেল, চাকরি ছেড়ে সমস্ত ডিপিএসসি, আজকে উত্তর দিনাজপুর জেলার সমস্ত ডিপিএসসিতে লিস্ট চলে এসেছে এবং কালকে থেকে কাউন্সিলিং, তারা চাকরি পাচ্ছে প্রাইমারির। এই যদি এটাই কিন্তু 2 বছর আগে তারা পেয়ে যেতে পারতো। 2 বছর ধরে আইনি প্রক্রিয়া জটিলতার মধ্যে দিয়ে রেখে দিয়ে কারা আইনি জটিলতার পদ্ধতিতে নিয়ে যাচ্ছে, এটাকে আপনাদেরকে ভাবতে লাগবে, বুঝতে লাগবে। বেশ গৌরাঙ্গবাবু, একটা সিচুয়েশন আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব, সিচুয়েশন বলবো আপনাকে, আপনি কিভাবে রিয়াক্ট করবেন আমি জানি না, বাট রিয়াকশনটা দেবেন, আমি এটাই আশা রাখবো। ধরুন আপনার খুব খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, আপনার সামনে খাবার রাখা হলো, কিন্তু খাবার রেখে দিয়ে বলা হলো এই মুহূর্তে দেওয়া যাবে না, কেমন লাগবে গৌরাঙ্গবাবু? না, আমি তো ওদের চাকরি প্রার্থীদের পক্ষে আমাদের তো অবশ্যই খাবার। দেখুন মানুষের প্রত্যেকের চাহিদা এবং চাকরি, এবং সবাই স্কুলেই চাকরি করবে। ওয়েস্ট বেঙ্গলের ট্রেন্ড, এটা ওয়েস্ট বেঙ্গলের ট্রেন্ড। কেমন লাগবে গৌরাঙ্গবাবু, কেমন লাগবে? কেমন দেখুন, নিঃসন্দেহে খারাপ লাগবে। আমরা ওদের জন্য খারাপ লাগছে, ওদের জন্য খারাপ লাগছে, বারবার খারাপ লাগছে, কিন্তু এটার জন্য দায়ী কিন্তু রাজ্য সরকার নয়, এটাকে বুঝতে হবে। দায়ী হচ্ছে কোর্ট। দায়ী কে? কোর্টে নিয়ে যাচ্ছে কারা? এদের মধ্যে থেকে কিছু লোকজন, এদের মধ্যে কিছু লোকজন সিপিএম, কংগ্রেস, বিজেপি স্পেসিফিক তারা ডাইভার্ট করছে। তারা কেসটা তুলে নিক। শর্মিষ্ঠা ম্যাম, কি বলবেন এই বিষয়ে? এক কথায় বলছেন গৌরাঙ্গবাবু, তৃণমূলের একজন সমর্থক, তিনি বলছেন যে এই এসএলএসটি চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না শুধুমাত্র মামলার জন্য, এবং সেই মামলা করছেন কে? কোর্টের দিকে আঙুল তুলছেন এবং ইনডিরেক্টলি আপনাদের দিকেও আঙুল তুলছেন। কি বলবেন? আপনাদের চ্যানেলকে শুভ সন্ধ্যা। আমার কথা শোনা যাচ্ছে? একদম পারফেক্টলি শোনা যাচ্ছে, আপনি বলুন প্লিজ। হ্যাঁ, কথা হচ্ছে আপনি তো ছন্দটা মেলাতে পারলে না, আমি ছন্দটা মিলিয়ে দিচ্ছি। পড়াশুনো করে যে বর্তমান প্রেক্ষাপটে বলছি, পড়াশুনো করে যে প্রেজেন্ট ভারে চড়ে এসে। না দেখুন, সংবাদ মাধ্যম হিসেবে আমি ইচ্ছে করেই ওটা মেলাইনি, তার কারণ বেশি মেলালে পরে না, মানে এই অনেক সময় এরকম অবস্থাও তৈরি হয় যে এই যে যেমন আপনি বললেন সেরকমভাবে তৃণমূলের পক্ষ থেকেও বলা হয় যে বড্ড বেশি মিলিয়ে ফেলছি আমরা, গুলিয়ে ফেলছি আমরা। ভয় করে তো সংবাদ মাধ্যম, তো বুঝতেই পারছেন। আচ্ছা, এবার আমি বলি, উনি একটি ভুল কথা বলতেন। কথাটা হচ্ছে আজকে নিয়োগ প্রক্রিয়ার উপর কিন্তু আদালত স্থগিতাদেশ দেয়নি। নিয়োগ প্রক্রিয়া চলতেই পারে। আজকে আদালতে, আমার প্রথম প্রশ্ন, আদালতে যেতে হলো কেন? ওই পর্যন্ত কেন আমাদের যেতে হলো? আজকে প্রত্যেকেই যখন এরা যে আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে জানিয়েছিল, তখন কেন এদের নিয়ে আলোচনায় বসা হলো না?
আজকে এরা কোর্টে গেছিল বলেই কিন্তু আমরা জানতে পেরেছি পর্ষদের কোটি কোটি টাকা দুর্নীতির কথা। আজকে যে বাংলায় শিক্ষামন্ত্রী, পর্ষদ সভাপতি থেকে শুরু করে প্রাক্তন উপাচার্য সবাই জেলে, একটা কথা আছে, যদি আপনি কোনো ব্যক্তিকে শেষ করতে চান তাকে আপনি খুন করে দিন, কিন্তু যদি কোনো সমাজকে আপনি শেষ করতে চান তাহলে আপনি শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিন। শিক্ষা ব্যবস্থা শেষ করে সমাজ আপনি শেষ হয়ে যাবে। সুতরাং একটা সমাজে পুরো শিক্ষা ব্যবস্থাটাই যখন জেলে, সেখানে কি আশা করে? আজকে শিক্ষা নিয়োগ প্রক্রিয়াটাই আদালত কোনো স্থগিতাদেশ দেয়নি, এটা ভুল বোঝাচ্ছে। নিয়োগ প্রক্রিয়াটা চলতেই পারতো। এখন ইডি দুর্নীতি, শিক্ষা ব্যবস্থার যে ব্যাপক দুর্নীতি, যে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে ইডি এবং সিবিআই তদন্ত করছে, এবং তার জন্যই জিজ্ঞাসাবাদের জন্য যাদের দোষী মনে করেছে তাদের তারা হেফাজতে নিচ্ছে। সুতরাং আমার প্রশ্ন একটাই, এই পর্যন্ত হলো কেন? আজকে আমাদের যারা শিক্ষক তাদের পকেটে পেন থাকে, কাগজ থাকে, তাদের জমা থাকে না। আমরা আগেও দেখেছি তাদের কামড়ানো হচ্ছে, রাতের অন্ধকারে প্রিন্টিং বানিয়ে তোলা হচ্ছে, জেলে অস্বাস্থ্যকর পরিবেশে 3 রাত রাখা হচ্ছে। এই হচ্ছে বর্তমান বাংলার শিক্ষা ব্যবস্থা। না, প্রশ্নটা তো আমার ওখানেই শর্মিষ্ঠা দি, শর্মিষ্ঠা দি, আমার প্রশ্নটা তো ওই জায়গাটাতেই যে এই এসএলএসটি চাকরি প্রার্থীরা বলুন বা যত চাকরি প্রার্থীরা বারবার করে রাস্তায় নামছেন, অবস্থান বিক্ষোভ করছেন, তাদেরকে প্রিজন ভ্যানে উঠতে হচ্ছে, তারা কি চোর, ডাকাত? কি করেছে তারা? চাকরির দাবি তোলা কি অন্যায়? শুনুন, শেখ শাহজাহান হচ্ছে স্বাধীনতা সংগ্রামী, সেখানে আপনি কি আশা করেন? চট্টোপাধ্যায় বলছেন স্বাধীনতা সংগ্রামী, পালিয়ে বেড়ায়, ও পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, পুলিশ তাদের খুঁজে পায় না। কিন্তু যারা শিক্ষক, যারা সমাজ তৈরি করবে, শিক্ষক, তাদেরকে, মহিলাদের পর্যন্ত টেনে হিচড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এখানে আপনি কি আশা করতে পারেন? এখানে আপনার কি কিছু আশা করার থাকে? ছবিটা একবার দেখুন না, শর্মিষ্ঠা দি, একবার ছবিটা দেখুন না। ট্রাইব টিভিতে একেবারে এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আমরা, একেবারে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে যেই আচরণগুলো করা হচ্ছে সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি। গৌরাঙ্গবাবু, আপনিও নিশ্চয়ই হয়তো দেখছেন। শর্মিষ্ঠা দি একদম সরাসরি বলছেন যে একেবারে যে রাজ্যে শেখ শাহজাহানের মতো লোকেদের বলা হয় হচ্ছে মানে একেবারে মানে উচ্চ শিক্ষা, এখন উচ্চ শীর্ষে উঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা চলছে শেখ শাহজাহানকে, সেখানে এসএলএসটি চাকরি প্রার্থীরা প্রিজন ভ্যানে উঠছে। এটা কি? একটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন করে শেষ করব। স্কুলের মধ্যে, নরেন্দ্রপুরে দেখেছি স্কুলের মধ্যে ঢুকে শিক্ষকদের পিটিআর, কারণ মূল অভিযুক্ত তৃণমূল কর্মী, সে কিন্তু ধরা পড়েনি, সে কিন্তু এখনো ধরা পড়েনি। সুতরাং আপনি কি আশা করেন? আপনার কি কিছু আর আশা করার থাকে? এই প্রশ্নটা আমার থাকলো। একেবারে এই প্রশ্নই একদম সরাসরি রাখবো গৌরাঙ্গবাবুর কাছে। গৌরাঙ্গবাবু, কি বলবেন? শর্মিষ্ঠাদির কথাগুলো কি সত্যি খুব ইনভ্যালিড? সত্যি কি তিনি ভুল বলছেন গৌরাঙ্গবাবু? দেখুন, ম্যাডাম যেটা বলছেন সেই বিষয়ে আমি যেতে চাচ্ছি না। গৌরাঙ্গবাবু, সরি ফর ইন্টারাপশন, আমরা একটু পরিচয় করে নেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন অনলাইনে মাননীয় সুদীপ মণ্ডল, স্টেট কোঅর্ডিনেটর, যুব ছাত্র অধিকার মঞ্চ। সুদীপবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভিতে এক কথায় অঞ্জনে। একেবারে আপনার সঙ্গে পরিচয় পর্ব করিয়ে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয়া শর্মিষ্ঠা ভট্টাচার্য, বিজেপি নেত্রী, এবং একই সাথে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। এবার একেবারে গৌরাঙ্গবাবুর কাছ থেকে উত্তর নেব, তারপর আপনার কাছেও আসবো। বলুন। দেখুন, আমি তো প্রথমেই বললাম যে সমস্ত চাকরি প্রার্থীরা পথে রাস্তায় বসে রয়েছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, কিন্তু সহানুভূতিশীল সরকারও এই পথে এবং রাস্তায় কিন্তু বাংলায়, একমাত্র বাংলাতে তারা বসে থাকতে পারে। অন্য জায়গায় যদি থাকতো তাদেরকে কবে এই 300 দিন, 400 দিন, 500 দিন আপনারা দেখতে পেতে না যায় নির্মম অত্যাচার, হাজার দিন ওখানে থাকতে দিত না। 5 দিন পর্যন্ত দিল্লিতে গিয়ে বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে একটা জায়গাতেও গিয়ে করে দেখা পারবে না। এখানে সরকার মানবিক, সবার অধিকার রয়েছে, সেই জায়গাটা করছে, 1 নম্বর। 2 নম্বর, বাংলার ক্ষেত্রে চাকরি কিন্তু প্রচুর হয়েছে। এই কদিন আগে আজকে এই চিত্র দেখাচ্ছেন, কিন্তু আজকে প্রতিটা ডিপিএসসিতে যারা চাকরি পাচ্ছে প্রাইমারিতে, তাদের চিত্র কিন্তু দেখানো হচ্ছে না, তাদের মুখে হাসি ফুটেছে। কিন্তু কেস হয়েছিল এদের জন্য, সিপিএম, কংগ্রেস, বিজেপির কিছু লোকজন
কেস করে ডাইভার্ট করে রেখেছিল, তার কেসটা উঠে গেল, চাকরি পেয়ে গেল। সরকার সবসময় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বলুন, হাই স্কুল বলুন, হায়ার সেকেন্ডারি বলুন, উচ্চ প্রাথমিক বলুন, প্রতিটা প্রাথমিক ওই শিক্ষা স্তরকে অনেক উচ্চ লেভেলে নিয়ে গেছে, যেখানে বামফ্রন্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিয়েছিল। যার রিপোর্ট, কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী আজকে শিক্ষা ব্যবস্থা 3 নম্বর স্থানে এবং 1 নম্বর স্থানে দাঁড়িয়ে রয়েছে। এটা বলার অস্বীকার করা নাই। শিক্ষকদের নিয়োগ হয়নি কেন, সেটা হচ্ছে ওইখানটায় যারা বসে রয়েছে তারাই বলতে পারবে। আজকে 1 লক্ষের উপরে প্রাইমারি টিচার রিক্রুট হয়েছে, কদিন আগে 9-10 হচ্ছে কমপ্লিট হয়ে গেল, তারা জয়েন করতে যাবে, 9-10 আপার প্রাইমারিতে জয়েন করতে যাচ্ছে। গৌরাঙ্গবাবু প্লিজ, বলুন এবার। আপনি অনেকগুলো দিক একসাথে তুলে ধরছেন। আজকে প্রশ্ন কিন্তু শুধুমাত্র এই জায়গাতে নয়, প্রশ্ন হচ্ছে বিজ্ঞপ্তি কোথায়। আজকে তারা এই যে আন্দোলন করছেন, বিক্ষোভ করছিলেন, তাদের প্রশ্ন একটাই, বিজ্ঞপ্তি কোথায়? এতই যখন আপনারা চাকরি দিচ্ছেন, তাহলে বিজ্ঞপ্তি এখনো জারি হচ্ছে না কেন গৌরাঙ্গবাবু? বিজ্ঞপ্তি তো প্রশ্নটা এখানে, প্রশ্নটা এখানে। আপনার কাছে আসবো, তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় রাকিবুল শেখ, এসএসসি যুব ছাত্র। রাকিবুল বাবুর কাছে আসবো। রাকিবুল বাবু কি বলবেন? একেবারে যে ছবি দেখাচ্ছে ট্রাইব টিভি, এসএসসি চাকরি প্রার্থীদেরকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে, চ্যাংদোলা করে তোলা হচ্ছে কার্যত, কি বলবেন? শোনা যাচ্ছে না আপনার কথা, আনমিউট করুন। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন বলুন। প্রথমেই আপনাদের চ্যানেলকে অসংখ্য অভিনন্দন যুব ছাত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে। আপনি একটা কথা বললেন যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে, তার পরিপ্রেক্ষিতে আমি বলবো পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়েছে, অনাহারে মরেছে, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে লড়াই করতে গিয়ে জেলের ভেতরে তাকে যেতে হয় তাকে। আর এই যে আরেকটি কথা বললেন যে আমাদের বাংলায় দীর্ঘদিন ধরে অনশন আন্দোলন অবস্থান করতে পারছেন, যেটা আজকে প্রায় 1058 দিন হয়ে যাচ্ছেন। তো বাংলার শিক্ষিত যুবক যুবতী তারা কি অকারণে এসে ওই অবস্থান আন্দোলন করছেন? স্কুল সার্ভিস কমিশন তার অসংখ্য অস্বচ্ছতা দুর্নীতি করেছেন, সেই দুর্নীতির প্রমাণ হাতে নাতে দিয়েছেন। আমরা এর আগে 1000 বার প্রমাণ করে দিয়েছি, তার পরে আপনার বাংলার সকল মানুষ জানতে পারলেন যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, আধিকারিক প্রত্যেকে আজকে জেলে। তাহলে আমরা এমন কি অপরাধ করেছিলাম? আমরা 2016 সালে SLST 9-12 কর্ম শিক্ষা এবং শারীরিক শিক্ষা এই পরীক্ষাগুলোতে পাশ করে কি আমরা মহা অপরাধ করেছিলাম? 1 নম্বর প্রশ্ন। এবং 2 নম্বর হচ্ছে পরীক্ষা হচ্ছে বলছেন প্রাইমারি লাখো লাখো হচ্ছে, কিন্তু 2016 সালে পরীক্ষা হয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত কেন নোটিফিকেশন বেরোলো না, এই প্রশ্নটা আমার কাছে। মাননীয়া তো সেই 2019 সালে মেয়র প্রেস ক্লাবের সামনে যখন আমরা 9-12 এবং ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল ক্যান্ডিডেটরা অবস্থান আন্দোলন করছিলাম, মাননীয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমার প্রতি বিশ্বাস রাখুন, আপনাদের চাকরি অবশ্যই হবে। আজকে 5 বছর অতিক্রান্ত, সেই সময় লোকসভা ভোটের সময় কোড অফ কন্ডাক্ট জারি আছে বলে তিনি নিয়োগ সম্পন্ন করতে পারবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজকে 5 বছর অতিক্রান্ত হয়ে গেল, মাননীয়া বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন। আজকে 1058 দিন ধরে অবস্থান করছি, তাহলে এই সমস্যার সমাধান কেন হচ্ছে না? SLST কি কোর্টের বিচারাধীন বিষয় নয়? কারণ হ্যাঁ, আপনি একমাত্র কারণ হচ্ছে সরকারের উদাসীনতা। সরকার চাইছেন না যে এই নিয়োগটা সম্পূর্ণ হোক, না হলে আজকে বাংলার ঘরে ঘরে যারা বেকার যুবক যুবতী, যারা যোগ্য, যারা নিজের অধিকারের জন্য লড়াই করছে, সেই লড়াইয়ের জন্য রাস্তাতে কেন নামতে হবে? মাননীয় কুণাল ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। যে কাজটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর করা উচিত ছিল, কিন্তু সে বিষয়টিতে অনেকটা এগিয়ে এসেছেন মাননীয় কুণাল ঘোষ মহাশয়, তাকে আবারও ধন্যবাদ। গত কিছুদিন আগে আপনারা মিডিয়া মারফত পুরো বিষয়টা আপনারা করেছেন যে সুপার নিউমারি পোস্টে বিকাশ ভবনে যে আলোচনা হচ্ছিল বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের সকলের নিয়োগ সম্পন্ন করার জন্য, সেখানে শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং
প্রত্যেকেই যারা উপস্থিত তারা বলেছিলেন যে এই নিয়োগটা 2024-এর ফেব্রুয়ারির 1 তারিখের মধ্যে সম্পন্ন হয়ে যাবে, কিন্তু আজকে 5 তারিখ অতিক্রান্ত হয়ে গেল। সরি, তোমাকে একটু আটকাতে হচ্ছে রাকিবুল, একটু আটকাতে হচ্ছে। একেবারে কুণাল ঘোষের কথা তুমি তুললে, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথা। কুণাল ঘোষ এই বিষয়ে কি বলেছে একবার শোনাবো, তারপর আসছি আলোচনা। শুনো। শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা, এটা কিন্তু জটটা এমনভাবে তৈরি হয়েছে, সেই জটটা খোলাটা কঠিন কাজ। এদের পুরোদস্তুর যে পদ সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন, এবং এই প্যানেল বৈধ প্যানেল, যোগ্যদের প্যানেল, এক্সএলএসটি শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা, এদের পদ কার্যত তৈরি হয়ে রেকমেন্ডেশন লেটার এগুলো সব সরকার করে দিয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন। তারপরে বাম মনোভাবাপন্ন কেউ একটু অযোগ্য প্রার্থী হয়ে মামলা করে এগুলোকে আটকে একটা জটিলতা তৈরি হয়ে গেছে, ফলে যোগ্য প্রার্থীরা যোগ দিতে পারছে না কাজে, এবং কোর্টেও বিলম্ব ঘটছে। তো এই এসএলএসটি শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা তারা গেছিলেন এবং তারা তাদের কিছু বক্তব্য জানিয়েছিলেন যাতে জটটা খোলা যায়। তো তাদের বক্তব্যটা আমি রেসপেক্টেড এজি সাহেবকে, তারা যেটা বলতে চান যে জটটা, তাদের যা বক্তব্য, আমি একজন দূত হিসেবে আমি সেটা জটটা খোলার চেষ্টায় তাদের বক্তব্যটা আমি এজি সাহেবের কাছে পৌঁছে দিয়ে গেলাম। তিনি এবার আইনি দিকটা বাকিটা বিচার করবেন। এই বিষয়ে আমি বিস্তারিত কিছু সমাধান সূত্র কি কিছু আসার? দেখুন, সমাধান বিষয়টা কি, এই যে এসএলএসটি নবম থেকে দ্বাদশ এবং এসএলএসটি, আমার প্রশ্ন থাকবে সরাসরি শর্মিষ্ঠা ম্যামের কাছে। শর্মিষ্ঠা ম্যাম, একেবারে বলা যেতে পারে কুণাল ঘোষ তৃণমূল মুখপাত্র বলছেন যে তিনি একেবারে দূত হিসাবে এসছেন। প্রশ্ন হচ্ছে তিনি এতদিন দূত হিসেবে আসছিলেন না কেন? একেবারে যখন মিডিয়া ট্রায়াল শুরু হলো, এই মিডিয়া ট্রায়াল নিয়ে বারবার করে তৃণমূল কংগ্রেস বলে এসছে মিডিয়া ট্রায়াল হচ্ছে, মিডিয়া ট্রায়াল হচ্ছে। আর সেই মিডিয়া ট্রায়ালের পরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এসেছিলেন এবং তারপর অনেক সুরাহা করার চেষ্টা করছেন। আমার প্রশ্ন অত্যন্ত স্পেসিফিক, কুণাল ঘোষ যেটা বুঝতে পারছেন সেটা কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন? আপনি কি মনে করেন? কুণাল ঘোষ কতটা কি বুঝেছে এটা কুণাল ঘোষই জানেন, সে প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, কারণ আপনারাও জানেন কুণাল ঘোষ এর আগেও এসছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিয়েছেন। বিভিন্ন আমাদের এই চাকরি প্রার্থীরা বিভিন্ন ভাবে তাদের সাথে বসেছে, কথা বলেছে, কেউ কেউ শিক্ষামন্ত্রীর সাথে গিয়ে কথা বলেছে। ওটাই রেজাল্ট হতে দিল, আমরা রেজাল্ট দেখবো, রেজাল্ট হতে দিও। এখন প্রশ্নটা হচ্ছে এই যে এরা বলছে বিরোধীদের একটা চক্রান্তের গ্রুপ আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু জানি যে এই তৃণমূল আমলে প্রথম কথা এসএসসির পরীক্ষাটাই দীর্ঘদিন হয়নি। এক, যেটুকু হয়েছে সেখানে আমরা তো জানি শূন্যকে 50 দিয়ে দেওয়া, সাদা খাতা দেওয়ার মজাই, জমা দেওয়ার মজাই আলাদা। এগুলো আমাদের অডিও রেকর্ড আমরা শুনেছি। সাদা খাতা দিয়ে নিজের মনের মতো করে মার্কস বসিয়ে দেওয়া, এগুলো আমরা জানি। এবং শিক্ষামন্ত্রী তার বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা, এবং শুধু তাই না, প্রচুর মার্কশিট, অ্যাডমিট, সমস্ত জেরক্স পাওয়া গেছে। এগুলো প্রমাণিত সত্য, এগুলো নিয়ে আজকে কোনো কথাই আসে না। সুতরাং শিক্ষাকে বা নিয়োগকে, শিক্ষা বলবো না, পুরো নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যে প্রাইমারি, আপার প্রাইমারি, এসএলএসটি সমস্ত নিয়োগকে কেন্দ্র করে সমস্তটাই যে দুর্নীতি হয়েছে এবং এটাকে কোটি টাকা লেনদেন হয়েছে, এটা প্রমাণিত সত্য। যার জন্যই আজকে ইডি, সিবিআই চলছে এবং চার্জশিটও আসছে, এবং সেইটা নিয়ে আমাদের আজকে এখানে কিন্তু কোনো দ্বিমত নেই কারো। যিনি তৃণমূলে বসেছেন তারও কিন্তু দ্বিমত নেই, আশা করি থাকা উচিত নয়, কারণ এটা প্রমাণিত সত্য। এটা এখন শুধু তদন্ত চলছে, প্রমাণ হওয়ার পালা। তাহলে প্রমাণের পরেই চাকরি নিয়েন, প্রমাণের অপেক্ষা করুন, তারপরে চাকরি নেবেন। প্রমাণের অপেক্ষা করুন, তারপরে চাকরি নেবেন। প্রমাণ আপনাদের কোনোদিনও হবে না, প্রমাণ আপনারা কোনোদিনও করতে পারবেন না। পুরোপুরি বিজেপির চক্রান্তের জন্যই, আপনাদের চক্রান্তের জন্যই আজকে পথে বসে রয়েছে, আপনাদের চক্রান্তের জন্যই পথে বসে রয়েছে, আপনাদের চক্রান্তের জন্যই চাকরি হয় না। এখন পর্যন্ত আপনারা দিল্লির শিক্ষামন্ত্রীকেও
দিল্লির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়াকেও জেলে ভরে রাখছেন, অথচ তিনি নাম্বার 1 শিক্ষামন্ত্রী ছিলেন। আপনি হেমন্ত সোরেন হচ্ছে মুখ্যমন্ত্রীকে আপনার জেলে ভরে দেন। আপনারা সব কিছু করতে পারেন। ইডি আপনাদের কাছে ইলেকশন এজেন্ট জেতার জন্য আপনারা করেন। আপনাদের জন্য, একমাত্র আপনাদের জন্য এসএলএসটি যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছে না। সরকার মানবিক, আর আপনারা কোর্ট কেস করে আর ফলস রিপোর্ট তৈরি করে দিয়ে আপনারা এগুলোকে বিভ্রান্ত করছেন, বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন আপনারা শুধু ব্যাকডোর দিয়ে রাজনীতি করবার জন্য। সামনে থেকে ভোটে যখন জিততে পারছেন না, তখন আপনারা এদের দুর্দশার কারণ হচ্ছে আপনারা। একটাও এখনো প্রমাণ করতে পারলেন না, আপনারা কার বাড়িতে কি পাওয়া গেল, কার বাড়িতে কি পাওয়া গেল না। আপনাকে কি বলে রেখেছিল? আমাকে বলে রেখেছিল? টিভিতে দেখালে পরে হয়ে গেল নাকি? না প্লিজ প্রমাণ করুন আগে। প্লিজ 2 বছর কেন লাগলো? 3 বছর হয়ে গেল, প্রমাণ হলো না। না এভাবে হয় না, প্লিজ শর্মিষ্ঠা দি, প্লিজ 3 বছর হয়ে গেল, প্রমাণ হলো না। না গৌরঙ্গ বাবু প্লিজ না, শর্মিষ্ঠা দি প্লিজ, শর্মিষ্ঠা দি প্লিজ, এরকম ভাবে শুনুন, কেউ চেঁচালে আমি কথা চেঁচানোর বিষয় নয়, প্রমাণ করুন। না চেঁচানোর জন্য আসিনি। প্লিজ আমাদের শো চাচানোর জন্য নয়, সত্যি কথা প্লিজ বলা হয় তখন- এটা পলিটিক্যাল গ্রাউন্ড নয়, এটা পলিটিক্যাল গ্রাউন্ড নয়। শর্মিষ্ঠা দি আমি বলুন, আপনি প্লিজ না, এটা পলিটিক্যাল গ্রাউন্ড নয়, সংবাদ মাধ্যম পলিটিক্যাল গ্রাউন্ড নয়। প্লিজ সবাইকে বলার সুযোগ দেন। শর্মিষ্ঠা দি, শর্মিষ্ঠা দি, শর্মিষ্ঠা দি প্লিজ, শর্মিষ্ঠা দি, শর্মিষ্ঠা দি আসবো আপনার কাছেও, আসবো শর্মিষ্ঠা দি আপনার কাছে আসবো। বিজেপি ওয়ান লাইনারে শেষ করুন। বিজেপি কারোর টাকা পারেনি পশ্চিম বাংলায়। বিজেপি পশ্চিম বাংলায় 100 দিনের কাজের প্লিজ টাকা মেরেছে। আমি সবাইকে বলার সুযোগ দেবো, প্লিজ প্লিজ গরিব মানুষের মেরেছে। না সবথেকে বেশি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। 100 দিনের কাজের দুর্নীতি সবথেকে বেশি দক্ষিণ চব্বিশ পরগনাতে। আমি দুজনকেই থামাবো, আমি দুজনকে থামাচ্ছি, আমি আমি দুজনকে থামাবো। আমি চলে যাবো রাকিবুল বাবুর কাছে। রাকিবুল বাবু, আপনি কি মনে করেন সত্যি কি তাই হচ্ছে? সত্যি কি বিজেপি এবং তৃণমূলের এই দ্বৈরথের কারণেই এত প্রসেস আটকে রয়েছে? আপনিও কি তাই মনে করেন? শুনুন, বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীরা তাদের নিজের যোগ্যতা যাচাইয়ের মাপকাঠিতে নির্বাচিত হয়েছেন, তারা প্রমাণ করেছেন যোগ্য। যারা অযোগ্য তাদের কিন্তু হাইকোর্ট দ্বারা প্রমাণিত হয়েছে, ওএমআর শিট পাবলিশ হয়েছে, কে যোগ্য কে অযোগ্য। আর আজকে যারা রাস্তায় বসেছে তারা যোগ্য, এটা মাননীয় শিক্ষামন্ত্রী, চেয়ারম্যান সকলেই জেনে গেছেন, বাংলার সমস্ত মানুষ জেনে গেছেন। তাই বঞ্চিত শিক্ষক পদপ্রার্থী আমরা কোনো রাজনীতি চাই না। আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমাদের যোগ্য বিচার হোক। না রাকিবুল বাবু, আপনার কি কোনো কারণে এটা মনে হচ্ছে যে আপনারা সত্যি এবার আপনারা রাজনীতি চাইছেন না, কিন্তু কোনো কারণে আপনারা রাজনীতির শিকার হচ্ছেন মনে হয়? না দেখুন, অবশ্যই এখানে সরকারের উদাসীনতা, সেই উদাসীনতার কারণে আজকে আমরা আমাদের যোগ্য বিচার বা অধিকার থেকে বঞ্চিত। কারণ আপনি তো আবার বলছেন যে কুণাল ঘোষ, না রাকিব বাবু, আপনি নিজেই বলছেন যে কুণাল ঘোষ যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করার চেষ্টা করছেন, তাহলে আপনি এবার বলছেন যে রাজ্য সরকার উদাসীন। দুটো বিষয় কনফ্লিক্ট করে যাচ্ছে না তো? হ্যাঁ, অবশ্যই কুণাল ঘোষকে আমি আবার অসংখ্য ধন্যবাদ জানাবো যে তিনি আমাদের প্রচেষ্টার কারণে তিনি এগিয়ে এসেছেন। কিন্তু এই ব্যাপারটা যেটা করা উচিত ছিল সেটা শিক্ষামন্ত্রীকে করা উচিত ছিল। শিক্ষামন্ত্রী কোন রকম সদর্থক ভূমিকা নেয়নি। তার কারণ যে 2019-এর পর থেকে একটা বড় রকমের জট তৈরি হয়েছে। 9 to 12 এসএলএসটি এবং ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল, এই যে আপনার বিভাগে প্রত্যেকটাতে দুর্নীতি হয়েছে। 9 to 12-এর টোটাল আপনার 8,611 জন স্ক্যাম ইললিগ্যাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কিন্তু আমরা যারা গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান আন্দোলন করছি তাদের সংখ্যা হচ্ছে 5578। যদি 8,611 জনকে যদি ক্যান্সেল করে দেয়, তার পরিবর্তে আমাদের যোগ্য যারা তাদেরকে যদি নিয়োগ সম্পন্ন করান, তাহলে এখনো কিন্তু 3,000 সিট এক্সেস থেকে যাচ্ছে। তাহলে সরকার চাইলে 2019 থেকে আজকে 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, মাননীয় প্রতিশ্রুতি দেওয়া, চাইলে 5 মিনিটের মধ্যে সমস্যা সমাধান করে দিতে পারেন। আইনি জট, আইন যেভাবে চলছে চলুক, আমরা যারা যোগ্য আমাদের যোগ্য মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক, অবিলম্বে স্কুলে আমাদের নিয়োগের ব্যবস্থা করা হোক, আমরা স্কুলে চলে যাই, বিচারের মতো চলুক, আমরা এটা চাই।
না হলে আমরা 1058 দিন কেন এইভাবে বছরের পর বছর অতিক্রান্ত হয়ে যাবে। আমাদের সেই বাবু দলুই আপনার বর্তমানে হচ্ছে অতনু মিস্ত্রি, তার রথিন রায়, এরকম এর মতো মানে এমন এমন ক্যান্ডিডেট যারা পাস করেছে তারা সেই চাকরির স্বপ্ন নিয়ে কিন্তু এই পৃথিবী বন্ধু বান্ধবরা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এই একেবারে একেবারে তাহলে এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আর 2016 সালের পর আজকে 8 বছর অতিক্রান্ত হয়ে গেছে আমাদের জীবন থেকে। বেশ রাকিবুল বাবু, কবে আমরা পাবো আমাদের যোগ্য অধিকার? একেবারে 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 ভ্যালিড প্রশ্ন। আমি এই প্রশ্নই একেবারে গৌরঙ্গবাবুর কাছে রাখবো। এই যে বাবু দলুইয়ের নাম নেওয়া হচ্ছে, রথিন রায়ের নাম নেওয়া হচ্ছে, গৌরঙ্গবাবু সত্যিই তো তাই। একেবারে এত দিন ধরে তারা রাজপথে বসে রয়েছে, বিক্ষোভ চলছে, আন্দোলন চলছে, অবরোধ চলছে, এত কিছু হচ্ছে, তারপরেও কোনো রকম সদুত্তর নেই। একই প্রশ্নে আমাকে ফিরে আসতে হচ্ছে গৌরঙ্গবাবু। একেবারে যেখানে ব্রাত্য বসু বলছেন যে আন্দোলন করে কোনো লাভ হবে না, সঠিক যোগ্যরা চাকরি পাবে। প্রশ্নটা তো চাকরি শুধু নয়, বিজ্ঞপ্তি জারিরও। কোথায় বিজ্ঞপ্তি, কোথায় চাকরি? কেন তাহলে এই চিত্র দেখতে হচ্ছে বাংলার মানুষকে? আপনারা মিডিয়ার দোষ দেন যে সংবাদ মাধ্যম এই জিনিসগুলো দেখায়। সোশ্যাল মিডিয়াও তো এখন একেবারে অ্যাক্টিভ। আমার কাছে আছে, আপনার কাছে আছে, যারা যারা এই প্যানেলে বসে রয়েছেন তাদের প্রত্যেকের কাছে এখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। মানুষ অত্যন্ত অ্যাক্টিভ গৌরঙ্গবাবু। সত্যি কি এইভাবে বুঝিয়ে মানুষকে আর কতদিন বোঝাতে পারবেন? লোকসভা নির্বাচনের আগে আপনারা 100 দিনের যাবতীয় বকেয়া মিটিয়ে দেবেন, একেবারে সরাসরি রেড রোডের ধর্নামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসলেন। আর কিভাবে ড্যামেজ কন্ট্রোল করবেন গৌরঙ্গবাবু? ঘটনাগুলো তো ঘটছে। দেখুন রাকিবুল বাবু যে কথাটা বলছেন একদম যে জায়গাটাতে কথা বলতে যাচ্ছেন মোটামুটি ঠিকঠাকই বলছেন। না মোটামুটি নয়, একেবারে ঠিক। আমি একটা একেবারে ঠিক বলছেন রাকিবুল বাবুর সাথে একটু ডিফার করব। রাকিবুল বাবুর সাথে উনি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী 5 মিনিটের মধ্যে আইনি প্রক্রিয়াগুলোকে সলভ করে দিতে পারেন, যেটা বাংলাতে এখন দেখা যাচ্ছে না। কারণ বাংলাতে যে বিচার ব্যবস্থা চলছে সেটা হচ্ছে দিল্লি দ্বারা পরিচালিত হয়ে, কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হয়ে চলছে। দেখুন আমি বলি প্লিজ আমাকে একটা উদাহরণ দিতে পারেন। 75,000 প্রাইমারিতে চাকরি পেয়েছিল, তাদেরকে 5 বছর 7 বছর চাকরি পাওয়ার পরে তাদেরকে বলে দেওয়া হলো তোমরা অবৈধ। অবৈধ দিয়ে তাদেরকে কোর্ট কেসের মাধ্যমে ঝুলিয়ে রাখা হলো। সুপ্রিম কোর্ট থেকে তখন বলে দিল এগুলো ফালতু, এগুলো মিথ্যা, এটা তোমরা আবার তোমাদের কোনো চাকরিতে সমস্যা নাই। আজকে রাকিবুল বাবু যে কথাটা বললেন যে SL/ST ওদের কোর্টের কথা না শুনে যদি ওদের চাকরিতে জয়েন করে দেওয়া হয়, 2 দিন পরেই তো অবৈধ ঘোষণা করবে এই যারা ওনাদের সাথে থেকে যারা ওই মিছিলে মিটিংয়ে থেকে এবং পরবর্তীতে পিছন দিক থেকে ব্যাকডোর থেকে কোর্ট কেস করে দিয়ে ঝুলিয়ে রেখে। কি আশ্চর্য গৌরঙ্গবাবু! তাই তো আবার বলবে একেবারে শুনতে হবে। উত্তর দিচ্ছেন ঠিক আছে, প্রশ্নটা শুনে নিন। প্রশ্ন হচ্ছে ওএমআর শিটে গন্ডগোল, যেটা প্রাপ্ত নাম্বার পাওয়ার কথা সেই প্রাপ্ত নাম্বার সে পাচ্ছে না, এগুলো অযোগ্য নয়। যারা এই কথাগুলো এই হকের যারা এই হকের চাকরির কথাগুলো বলছে, যারা যোগ্য চাকরি প্রার্থী, তারা পরবর্তীকালে অযোগ্য ঘোষণা হবে। এটা কি শুধু এটা কি ছেলে মানুষই হচ্ছে? এটা কি ছেলে ভোলানোর কথা হচ্ছে গৌরঙ্গবাবু? হয় না, কোর্ট বলছে আমাদের কাছ থেকে আমরা যেটা বলবো সেটাই চাকরি হবে। কোর্ট বলতেছে এদেরকে অযোগ্য প্রমাণিত করে ছাড়বে। একটা কথা বলি, শরীর শিক্ষা বা 9, 10, 11, 12 ক্ষেত্রে কি হয়, ভ্যাকেন্সি ওয়াইজ হয়। SC ST ক্যাটাগরি এইটা ওটা বিভিন্ন কিছু থাকে, ওনারা জানেন। বিভিন্নভাবে ওটাকে কোর্ট কেস করে হ্যাং করে দেওয়ার একটা খালি অজুহাত লাগবে। কোর্ট কেস করে দিয়ে গোটা প্যানেলটাকে বন্ধ করে দিবে। তখন এরাই রাস্তায় দাঁড়িয়ে বলবে এই যে রাকিবুল বাবুরা যোগ্য নন, রাকিবুল বাবুরা অযোগ্য। আমরা বলবে যারা পাবে না, সবাই তো পাবে না। সবাই কি পাবে? আশ্চর্য, যোগ্যরাই তো চাকরি পাবে। ওদের যোগ্যরা যারা পথে বসে আছে তার থেকেও তো আরো লার্জ নাম্বার অফ বাড়িতে বসে আছে। এখানেই তো প্রশ্নটা, তাহলে কেন এরকম হলো? আপনি নিজেই বলছেন যে লার্জ নাম্বার বাড়িতে বসে আছে, তার মানে ভ্যাকেন্সি নেই, তার মানে ভ্যাকেন্সি আপনারা দিচ্ছেন না। ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি জারি নেই আপনাদের। ভ্যাকেন্সি সব ক্রিয়েট করা আছে, ভ্যাকেন্সি দেওয়া আছে, ভ্যাকেন্সি সব কোর্টে প্রডিউস করা আছে, সমস্ত কিছু করা আছে। আজকে বাংলাতে 10 কোটি যদি মানুষ থাকে তাহলে 10 কোটি মানুষই চাকরি চায় প্রাইমারি স্কুল আর হাই স্কুল। যেখানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য কোনো চাকরি যেখানে নাই, সেখানে একমাত্র ভরসা হচ্ছে স্কুল।
প্রাইমারি স্কুল আর হাই স্কুল ছাড়া কিছু চাকরি নাই, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে বলেছিল যে 2 কোটি চাকরি দিবে, প্রচুর সংস্থান হবে, কিচ্ছু নাই, বেশ, বেশ। একটাও আমি- চাকরি নাই। আমি এর উত্তর সেখানে নেব বাংলার একটাই সৌমিষ্ঠদির কাছ থেকে। চাকরি, সৌমিষ্ঠদি কি আর বলবেন? সবাই তো 10 কোটি না, 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 আমি উত্তর নেব, please। 10 কোটি Please, মানুষকে please, কি please। সরকার চাকরি দিতে পারবে? আমি সৌমিষ্ঠদির থেকে উত্তর বামফ্রন্ট নেব। সরকার দিতে না, না, পারছিল, না, please, please, বিজেপি গঙ্গা, সরকার দিতে গঙ্গা, পারছিল, আপনাকে সুযোগ অন্য রাজ্য দিয়েছিলাম। দিতে পারছিল, আপনাকে আগে সুযোগ বলুক এটা। দিয়েছিলাম, please, please। আগে বলুক এটা। Please, না, উত্তর নেব, সৌমিষ্ঠদি, please। বলুক আগে। আমি উত্তর নেব, প্লিজ, সৌমিষ্ঠদি বলুন। 10 কোটি মানুষকে প্লিজ, চাকরি প্লিজ। দিতে পারবে কোনো সরকার? প্লিজ, হ্যাঁ। উত্তর নেব, বলুন। আমি ওনার কথা উত্তর দেওয়ার জন্য আসিনি, আপনি এটা প্রশ্ন করবেন, এটা উত্তর আমি দেবো, ঠিক আছে? আচ্ছা, কথা হচ্ছে দেখুন, এটা কি বাম আমল থেকে শিক্ষা নিয়োগের দুর্নীতি শুরু হচ্ছে। 2009 সালের দুর্নীতির এখন তার প্রকাশ হচ্ছে, এটা চলছে। এবং কথা হচ্ছে একজন সহনাগরিক হিসাবে আমার সত্যি খারাপ লাগে যে এই ছেলে মেয়েগুলো কারোর বয়স চলে গেছে বা কারোর চলে যাওয়ার মুখে আমাদের বাংলায় 12 মাসে 13 পার্বণ, আমরা দুর্গাপুজো গেছে, কার্নিভাল গেছে, বড়দিন গেছে, একের পর এক উৎসবগুলো যখন আলোয় আলোয় ভরে গেছে কলকাতা, এই ছেলে মেয়েগুলো রাস্তার অন্ধকারে কেউ বাচ্চা কোলে নিয়ে বসে আছে, কারো বা বাচ্চা বাড়িতে কাজে, সত্যি খুব মর্মান্তিক দৃশ্য আমাদের বাংলায়, যেটা স্বাধীন ভারতবর্ষে আর কোনো রাজ্যে আমরা অন্তত আমি দেখিনি এই জিনিস, বছরের পর মাসের পর মাস ধরে, বছরের পর বছর ধরে। এবার কথা হচ্ছে দেখুন, আমরা এটা জানি ডেটা এন্ট্রি অপারেটর মানিক ভট্টাচার্যের ছেলে, তার সেই হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে না, প্রচুর ওয়েবসাইট ডেস্ট্রয় করা হয়েছে, পুড়িয়ে ফেলা হয়েছে, নষ্ট হয়ে গেছে, কেউ তার পরিবার নিয়ে জেলে। এরা শুধু একা দুর্নীতি করেনি, কেউ তার পরিবারকেও সেখানে ঢুকিয়ে দিয়েছে। খুব খারাপ লাগে যখন দেখি অনুব্রত মণ্ডলের মেয়ে বা আরো যারা আছে, পরেশ অধিকারীর মেয়ে, সত্যি খুব খারাপ লাগে। একজন মহিলা হিসাবে আমি মর্মাহত যে একটা মহিলা হিসাবে কেউ এর মধ্যে ঢুকে গেছে, তার পরিবারের জন্য তাকেও ঢুকতে হবে যে কোনো কারণে, সেটা তাদের ব্যাপার, আমি সেখানে ঢুকতে চাই না। কিন্তু কয়েছে প্রমাণিত সত্য একজন শহরের মানবিকতা, এবং আমরা শুধু এটুকুই করে দাঁড়িয়ে সৌমিষ্ঠদিগুলোতে কত চাকরি হয়েছে দেবেন? আরে পৌঁছতে পারবে না কত এয়ার ইন্ডিয়া চাকরি না, আপনাদের রাজ্যগুলোতে, আপনাদের শাসিত রাজ্যতে কোনো চাকরি হয় না। প্লিজ, না, প্লিজ, বিষয় নয়, তথ্য দিন, বলুন না, তথ্য দিন। আমি তো বলছি 1 লক্ষ চাকরি হয়েছে প্রাইমারিতে, আমি বলছি টোটাল মিলে 1.5 লক্ষ চাকরি হয়েছে 16 থেকে 21 সালে, 14 থেকে 24-এর মধ্যে চাকরি হয়েছে, আবার 9,500 ছাড়লো। আপনাদের প্রধানমন্ত্রী বলে সবকা সাথ সবকা বিকাশ, চাকরি দিবে, বাজেট করে, চাকরি দিতে পারে না। আর আমাদের দেখুন মুখ্যমন্ত্রী চাকরি দিয়ে দেয়। তাহলে এই মানুষগুলো কেন রাস্তায় বসে? দেখুন 10 কোটি মানুষ রয়েছে, 10 কোটি রাস্তায় বসলেই তারা যোগ্য হবে এরকম বিষয় নয়। আমি একদিনই বলেছিলাম আপনারা নিজেদের কথাই সবাই যোগ্য হবে, প্লিজ নয়, কেওয়াস হচ্ছে, কিছু সলিউশন বেরিয়ে আসে। এটা বাংলা, না প্লিজ না, এটা বাংলায় মানবিক বলে এরা আজ বসে থাকতে পারছে, যদি বিজেপি শাসিত রাজ্য হতো বসে থাকতে পারতো না এরা। না, বেশ, আপনি এটা কি বলছেন? ঘরের মধ্যে ঢুকিয়ে দিত। আপনি কি বলছেন? আপনি কি বলছেন? একদম সর্বসমক্ষে আপনি কি বলছেন? বসলেই যোগ্য হওয়া যায় না। না, প্লিজ আমাকে একটু বলতে দিন, 1 মিনিট দাঁড়ান, প্লিজ সৌমিষ্ঠদি, চিৎকার করে ঝগড়া না, দাঁড়ান, একদম চুপ, অনেক কথা বলেছেন। এখানে চিৎকার করে ঝগড়া করতে আমি আসিনি, এখানে একটা আলোচনা হবে, ডবে এইরকম নিম্নমানের আলোচনা আমি থাকবো না, আমি আলোচনা থেকে বেরিয়ে যাচ্ছি, সরি। না প্লিজ সৌমিষ্ঠদি, প্লিজ একেবারে আপনারা দেখলেন, একেবারে এক প্রকার এই প্রথমবার এক কথায় অঞ্জনে এরকম হলো, এরকম ঘটনার সাক্ষী হতে হলো বলা যেতে পারে। আমি বরাবর যেটা বলে আসি যে সবার সৌজন্যতাবোধ সবার কাছে রাখতে হবে, সেই সৌজন্যতাবোধটা কোনো জায়গায় হারিয়ে গেলে মুশকিল, সমস্যাদায়ক। গৌরঙ্গবাবু প্লিজ, আপনি দেখতে পেলেন একটুতেই উনি উত্তেজিত হয়ে গেলেন। যেটা ডিবেট শোয়ে একজন অপরজনকে কাউন্টার করবে, উনি ওনার বক্তব্য বলবেন, আমরা বক্তব্য বলবো, কিন্তু উনি যেভাবে করে
করে ডিবেট শো, তার মানে উনি ডিবেট শোতে মানে হয় প্রথমবার এবার এসে করেছেন, ওই জন্য তিনি বুঝতে পারছেন না না, উনি- বিষয়টা। উনি- উনি- উনি এর কিন্তু আগে আমার বসেছেন বিষয়টা অনেক জায়গায়। স্পেসিফিক না, আমার কথা একটা জায়গাতেই যে সত্যি যদি এসএলএসটি চাকরি প্রার্থীরা অকারণে সত্যি বসে নেই রাস্তায়, প্রশ্নটা তো এই জায়গাতে গৌরাঙ্গবাবু, এবং সেই বিষয় নিয়ে আমরা ডিবেট কিন্তু- হচ্ছে, এবং এই প্রথমবার আমি সত্যি খুব দুঃখিত যে এই পজিশনে আজ আমাদের পড়তে হচ্ছে। গেস্ট পড়ার একেবারে বিষয় না, কই রাকিবুল বাবু তো আছেন। অন এয়ারে এইরকম ভাবে উনি বেরিয়ে গেলেন আমাদের উনি বিষয়টা Please, তো এই বিষয়টা ভালো মেসেজ যায় না গৌরাঙ্গবাবু। আপনাকেই বলছেন যে ভালো চুপ মেসেজ করে যায় না। থাকুন, আপনাকে বসে থাকতে না, বলুন, please. এরকম বলছেন বা আমাকে বলছেন, বিষয়টা নয় গৌরাঙ্গবাবু, ভালো মেসেজ যায় না, এটা ভালো মেসেজ যায় না, প্লিজ। এটা আমরা Please, একটা এটাকে কথা define করা যায় না, না গৌরাঙ্গবাবু। ডিফাইনের বিষয় নয়। উনি ডিবেট শোতে এসে কাউন্টার অ্যাটাক এটা হবে, এটা ন্যাচারাল। এর সাথে উনাকে তো আর কোনো বাজে কথা বলা নেই। উনি উনার পলিটিক্যাল দিক থেকে বলছেন, আমরা ওটাকে ডিফেন্স করছি বা আমাদের জায়গা থেকে বলছি। এবার বিষয়টা সব থেকে আমাদেরকে মনে রাখতে লাগবে, এসএলএসটির বিষয় সত্যিই বেদনাদায়ক। উনারা যদি একেবারে। চাকরি পান, আমরা সব থেকে বেশি খুশি একেবারে হব। অন্তিম লগ্নে আমরা চলে সবথেকে এসেছি। বেশি খুশি হব। এই ডিবেটে একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন একবার শোনাতেই হচ্ছে, শুনিয়ে একেবারে এই অন্তিম লগ্নে এসে আমি শেষ করবো এই প্রোগ্রাম। শুনুন। কোর্টে কেস চলছে, তাই তা নাহলে 17,000 পোস্ট এখনো রেডি আছে, যে পোস্টগুলো ভর্তি করবার জন্য ডিপার্টমেন্টও রেডি আছে। কোর্টে কেস চলছে বলে আমরা করতে পারছি না। আমরা চাই চাকরি হোক, আর বিজেপি চাই চাকরি যাক। ওরা চায় না চাকরি হোক, তাই ওদের কুটুস করে পিঁপড়ের কামড় দিচ্ছে, আর কামড় দিয়ে বলছে এই তো এখানে লেখাটা ভুল, ওই তো ওখানে তাই হয়েছে, তুমি কি করেছো বাবা? তোমার যদি আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ধরি, তোমার যদি আমি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ধরি, তোমার যদি আমি কোল ইন্ডিয়া ধরি, তোমার যদি আমি ডিফেন্স ধরি, তোমার যদি আমি সিভিল অ্যাভিয়েশন ধরি, কি করেছো? সব তো গুলে খেয়েছো বাবা, গোল্লায় খেয়েছো। আর যত কিছু বাংলায় বলছে বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না, আলবাদ দেব। ক্ষমতা থাকলে তোমরা ঢুকবে, যাও। আমি ক্ষমা প্রার্থী, এই শো আমাকে শেষ করতেই হবে। একেবারে অন্তিম লগ্নে এসেছি। আমাদের সঙ্গে ছিলেন মাননীয়া শর্মিষ্ঠা ম্যাম, এবং তাকেও অশেষ ধন্যবাদ এক কথা অঞ্জনা আসবার জন্য, ট্রাইব টিভিতে জয়েন করার জন্য। গৌরাঙ্গবাবু, আপনাকেও অশেষ ধন্যবাদ। রাকিববাবুকেও অশেষ ধন্যবাদ ট্রাইব টিভিতে আসবার জন্য, এক কথা অঞ্জনা আসবার জন্য। এই শো শেষ করতে হচ্ছে, কিছু করার থাকছে না। এরকমই টান 1 ঘন্টার শো দেখার জন্য, স্পেশাল এপিসোড দেখার জন্য একেবারে নজর রাখতে হবে ঠিক সন্ধ্যে 7টায় ট্রাইব টিভির পর্দায় এক কথা অঞ্চলে। নমস্কার।